ঘটনা শুরু হয় 2015 সাল থেকে। আমি একদিন মিরপুর বোটানিক্যাল গার্ডেনে আনমনে হাঁটছিলাম। হঠাৎ দেখি 4-5টা মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তাদের পাত্তা না দিয়ে হাঁটতে লাগলাম। শেষ বিকেলে যখন গেট থেকে বের হয়ে বাসের অপেক্ষায় ছিলাম, তখন সেই মেয়েগুলোকে আবারও দেখলাম। ঘটনাচক্রে সেখান থেকে একটা মেয়ে আমি যে বাসে উঠি সেই বাসে ওঠে, আমার ঠিক পিছনের সিটে বসে পড়ে। আমি পাত্তা দিলাম না, কিন্তু মিরপুর 10-এ বাস আসতে প্রচণ্ড জ্যামে আটকে গেল। বলে রাখা ভালো, ওরা সবাই মাদ্রাসার ছাত্রী ছিল, তাই মাগরিবের আগে যেভাবেই হোক বাসায় ফিরতে হয়, অন্যথায় বাসায় লোকেরা টেনশন করে। হঠাৎ করে পেছন থেকে মেয়েটা বলে উঠল, ভাইয়া, আপনার কাছে ফোন থাকলে একটা কল করা যাবে? বোরকার উপরে চোখ দুটো খুব সুন্দর দেখাচ্ছিল। এবার খুব ভালো মতো নজর দিয়ে দেখলাম। বললাম, হ্যাঁ, দেওয়া যাবে। ফোন হাতে দিয়ে আমি বসে রইলাম। ওর আম্মুর সাথে কথা বলে আমার হাতে ফোন দিল। তারপর শেহরাপাড়া এসে নেমে পড়ল। আমি বাসার দিকে চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ফোন হাতে নিতেই একটা নাম্বার থেকে মেসেজটা আসলো এভাবে, আপনার নাম জানতে পারি? আমি কল লিস্ট চেক করে দেখলাম সেই মেয়ের বাসার নাম্বার। আমি তখন একদম সিঙ্গেল, জীবনে কোনো মেয়ের দিকে তাকাইনি, তাই ভাবলাম একটু ফ্ল্যাট করা যাক। আমি বললাম, নাম জেনে কী হবে, যার সাথে জীবনে আর কখনোই দেখাই হবে না। ফোন দিয়ে হেল্প করেছি, তাই থ্যাংক ইউ জানাতে পারি। নাম বলা যাবে না। উত্তরে বলল, কালকেই দেখা হয়ে যাক। আমিও 7-5 না ভেবে বলে দিলাম, হয়ে যাক। পরের দিন শুক্রবার সকাল সকাল ধানমন্ডি চলে আসতে বললাম। ও চলে আসলো। প্রথম দিনই অনেক ভালো লেগে গেল আমার ওই বোরকাওয়ালা মেয়েটাকে। চোখের মায়ায় পড়ে গেলাম। এরপর আবার দেখা হলো 7 দিনের মাথায়। আমি তাকে বললাম, চলো সারা জীবন একসাথে থাকি। ও এই কথা শোনার জন্য একদমই অপ্রস্তুত ছিল, কিন্তু উত্তর যা দিল তাতে আমি আরও বেশি অপ্রস্তুত ছিলাম। বলল, পারবে আমাকে রাখতে? হয়ে গেল, চুটিয়ে প্রেম করলাম 2 বছর। আমরা স্বামী স্ত্রীর মতোই থাকতে লাগলাম। প্রত্যেকদিন সকালবেলা মাদ্রাসার যাওয়ার কথা বলে আমার ভাড়া বাসায় চলে আসতো। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত আমরা প্রেম করতাম সেইভাবেই, জানিনি তো। তারপর চলে যেত, কিন্তু দিনে 1-2 বার প্রেম করে ওর ইচ্ছা পূরণ করতে পারতাম না। ওকে আমার মাঝের মধ্যে ওদের শেওড়াপাড়ার বাসার ছাদে গিয়ে ওর ইচ্ছে পূরণ করে আসা লাগতো। 25শে আগস্ট 2016 এই দিনে ঘটল আমাদের ব্রেকআপের দিন সকালবেলা আয়েশা, ওর নাম আয়েশা, আসলে সম্পূর্ণ বাসায় আমি একা। আমি ভাবলাম যেহেতু ওর সাথে আর থাকা হবে না, তাই ওর সঙ্গে শেষবারের মতো সময় কাটিয়ে নিই। ও জানতো না আজকের পরে আবারও 6 বছর পর ওর সাথে দেখা হবে আমার। যাই হোক, আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আজকে তোমাকে স্মরণকালের শ্রেষ্ঠ প্রেম দেব। ও চোখ মুখ খুশিতে ভরে গেল। তাড়াতাড়ি সে একদম রেডি হয়ে নিল। আমি আগে পরে কিছু না ভেবে ওর সাথে মন ভরে প্রেম করলাম। এভাবে 14-15 মিনিট সময় পর আয়েশার পানি পড়তে লাগলো। তারপরও শান্ত হয়ে পানি মুছে নিল। তারপর 5 মিনিট পর আবার শুরু হলো। কিছুক্ষণ যাওয়ার পর আবার অনবরত পানি ঝরছে। আমি আর একটু আয়েশ করে নিলাম। ওর আরেকবার হয়ে গেল, বৃষ্টির মতো পানি পড়ছে। এরপর দুজনেই ঠিক করলাম আবার প্রেমটা শুরু করলাম 9টায় 10-এ, সব মিলিয়ে 4 বার সম্পূর্ণ হয়ে গেল। আমি 1 ঘন্টা 20 মিনিট আয়েশাকে জড়িয়ে ধরে ক্লান্ত। একটানা বিকেল পর্যন্ত কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। বিকেলে ওকে বাসাতে নামিয়ে দিয়ে গ্রামে চলে এলাম। এদিকে আমারও বিদেশে যাওয়া চূড়ান্ত হয়ে গেছে। আমি 1 সপ্তাহের ভেতর চলে গেলাম বিদেশে ওকে সব বিস্তারিত বললাম। অনেক কান্নাকাটি করলো। আমি ফিরবো বলে একাধারে 7টা বিয়ে ভাঙলো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিয়ে করে ফেললো। এই ঘটনা 2016 সালে। আসল কাহিনী এখান থেকে শুরু। আমি কিছুদিনের মাথায় দেশে এসে বিবাহ করে বউ নিয়ে চলে গেলাম। তারপর আর আয়েশার সাথে টানা 2023 সাল পর্যন্ত আর কোনো যোগাযোগ হয়নি। আমি ইচ্ছে করেও ওকে কল দেইনি। হঠাৎ 2023-এ অপরিচিত একটা আইডি থেকে আমায় কল দিয়ে বলল, দুনিয়ার সব কিছুকে জয় করতে পেরেছি, কিন্তু একজন মানুষের ভালোবাসা জয় করতে পারিনি। আমি বুঝে গেলাম কে হতে পারে। টিনেজ পার করে এখন আমি মধ্যম বয়সের একজন যুবক। আগের মতো সেই ফ্লার্ট করার ইচ্ছে জাগে না, কারণ আয়েশার এতদিনে ওয়েল এস্টাবলিশড হাজব্যান্ড আছে, ফুটফুটে একটা মেয়েবাবু আছে, আমারও একটা ছেলে সন্তান আছে।
যার যার জীবন নিয়ে ব্যস্ত। তারপরেও আমি ভাবলাম জীবনে আছে কি আরেকটা খেলা করতে সমস্যা নেই, চেষ্টা করে দেখি ওর স্বাদ আরেকবার নেওয়া যায় কি না। ওর ভিতরে জ্বালা আছে বলেই 6 বছর পর আবারও কল দিয়েছে। আমার তাহলে জ্বলন্ত উনুনে পানি ঢালতে সমস্যা কি? আমি দেশে যাব কিছুদিন পর, সেই চিন্তা মতোই আমি ভাবলাম এখন থেকে যোগাযোগ রেখে দেশে গিয়ে দেখা করে একটা ঠাপ দিয়ে আসা যাবে। টানা 6 মাস ফোনে কথা চলল। আমি আবার ওকে কাছে পেতে চাই, সেটা বুঝলো। তারপর ওর ইচ্ছা মতোই আমরা প্ল্যান করলাম। দেশে এসে আমরা একটা হোটেলে থাকবো, যেভাবেই হোক সমস্ত প্ল্যান আয়েশা করবে। আমি দেশে আসলাম। তারপর হঠাৎ একদিন ফোন দিয়ে বলল আমার সাথে রাজশাহী যেতে হবে। আমি বললাম ওকে। তারপর গাবলতি থেকে আমি শ্যামলী বাসের টিকিট কাটলাম। সেম বাসের টিকিট ও আগে থেকে কেটে রেখেছিল আমার 2টা সিটের সামনে। ওর সাথে ওর ইয়াং হাজব্যান্ড আসলো। আমি তো একটু অবাক, কী ব্যাপার, ওর হাজব্যান্ড যেহেতু যাবে তাহলে আমাকে কেন ডাকলো? গাড়িটা ছাড়ার 2 মিনিট আগে ওর মেয়েকে পাশের সিটে বসিয়ে আয়েশার হাজব্যান্ড নেমে গেল। গাড়ি ছাড়লো রাত 10টায়। আমি মোবাইল টিপছিলাম। আধা ঘন্টা পর সাভার ক্রস করার পরে আমাকে ফোন দিয়ে বলল সামনে চলে এসো, রুহানা ঘুমিয়ে গেছে। রুহামা আয়েশার মেয়ের নাম, বয়স 1। আমি পাশে গিয়ে বসে ওর হাতটা ধরে সবার আগে বললাম আমাকে আবারও কেন ডাকলে? কষ্ট বাড়াতে চাও? বলল আমি সারা জীবন কষ্টেই থাকবো, কিন্তু তোমাকে মাঝে মধ্যে হলেও এভাবে পেতে চাই। আমি শুধু মাথা ঝাঁকালাম। রাজশাহী গিয়ে কোথায় উঠবো কী করব কিছু জানি না। সকালে রাজশাহী নেমে আমরা আয়েশার এক বান্ধবীর বাসায় উঠলাম। ও আমাকে হাজব্যান্ড হিসাবে পরিচয় করিয়ে দিল, বলল বেড়াতে আসি রাজশাহী। আমিও জামাই সেই রকম আচরণ করলাম যেন বুঝতে না পারে। বাচ্চাকে আব্বু আব্বু বলে কোলে তুলে রাখলাম। কেউ বুঝলো না। আমরা যথারীতি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এক দুপুর পার করে দিলাম এক বিছানায়, কিন্তু কেউ কাউকে স্পর্শ করলাম না। জানি এখন স্পর্শ করলে কিছু না কিছু ঘটে যাবে, আর এক রুম থেকে অন্য রুমের সাউন্ড গেলে সমস্যা। খুবই ছোট্ট বাসা ছিল, আমরা সেভাবে কিছু ফিল করছিলাম না। তাই রাতে ওর হাজব্যান্ডকে ফোন দিয়ে ওর বান্ধবীর সাথে কথা বলিয়ে দিয়ে ও বলল যে ওরা এখানে 1 সপ্তাহ বেড়াবে, আপনি নিশ্চিন্ত থাকবেন। সেই 5 জনের একজন বান্ধবী যে বোটানিক্যাল গার্ডেনে আমাকে দেখে হাসছিল। শুধুমাত্র আয়েশার বান্ধবী সব কিছু জানতো, তাই ওর বান্ধবী সব দিকে একাই ম্যানেজ করে আমাদেরকে প্রেম লীলা চালাতে সহজ করে দিল। যাই হোক, আমরা সন্ধ্যার আগে রাজশাহী শহরের একটা 4 স্টার হোটেলে উঠে গেলাম। যেহেতু বাসায় কমফর্ট না, তারপর রাতের খাবার দাবার খেয়ে আমি শুয়ে মোবাইল টিপছিলাম। এর ভিতর আয়েশা লাইট বন্ধ করে ওর মেয়েকে ঘুম পাড়িয়ে আমার বুকে এসে মাথা দিয়ে শুইল। ও বলল জান, তুমি কি আমাকে সারা জীবন এভাবে দূর থেকে ভালোবেসে যাবে? আমি বললাম এছাড়া উপায় নেই, আমাদের ব্রেকআপের অনেক লম্বা হিস্ট্রি। পারিবারিক চাপে আমি সব কিছু করতে বাধ্য ছিলাম। সব কিছু শুনে ও বলল আমাদের ভালোবাসায় কোনো খুঁত ছিল না, শুধু বিধাতা চাইনি আমরা এক ছাদের নিচে থাকি। যাই হোক, এতক্ষণে আমি ওর গায়ে একটু নাড়াচাড়া দিতে লাগলাম। ওর ব্যাগ থেকে ওর জামাইয়ের কেনা জিনিস নিয়ে এসে আমার কষ্টের ছবিটাকে লাগিয়ে দিল। এখন যেন সেই 2016 সালের অপরিপক্ক আয়েশা চেয়ে পরিপক্ক আয়েশা আমায় একদম জাগিয়ে দিল। তারপর শুরুতে আমি ওকে গভীর প্রেমে মাতোয়ারা করে দিলাম। 30 মিনিটের মতো। আগের চেয়ে সামান্য একটু শরীর বেড়েছে, তাতে কি? আগের চেয়ে 3 গুণ বেশি সুন্দর হয়েছে। সত্য বলতে ওর চেহারা ছিল সম্পূর্ণ নায়িকা পরিমণির মতো। পরিমণি আর আয়েশাকে যে কেউ দেখলে বলবে আপন বোন বা যমজ বোন। যাই হোক, ইচ্ছা মতো প্রেম করলাম। এরপর প্রেম গভীর হতে থাকলো, কিছুক্ষণ ফোনের লাইট জ্বালিয়ে। আমার আর কিছু সহ্য করতে যেন চাইছিল না। আয়েশা অপেক্ষা করছিল কখন আমি ভালোবাসায় ওকে ভরিয়ে দেব। আজকে শুরুতেই বলে নিলাম, খুশি করার জন্য প্রস্তুতি নাও। ও বলল সব কিছুতে অভিজ্ঞতা আছে, তুমি আপাতত প্রেম দাও, আমি আর সহ্য করতে পারছি না। আয়েশা বলল আমার জামাই তাহলে অনেক চিকন, এত সহজে প্রেম হয় কিভাবে? জানালা খুলে দিয়ে খোলা আকাশ দেখতে দেখতে প্রেম করতে লাগলাম। ইচ্ছে মতো প্রেম করে নিলাম। কুত্তা শব্দটা শুনে অবাক হলাম। বলল ওর জামাই নাকি প্রেম করার সময় কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করলে কুত্তা বলে গালি দেয়। যাই হোক, আমার প্রেম একদম মাথায় চলে আসলো। ও বলল তোমার ভবিষ্যৎ প্রজন্ম দেবে, না হলে আমি আত্মহত্যা করব। আমি শুধু মাথা ঝাঁকিয়ে সায় দিলাম। প্রায় 2 সপ্তাহ
একই হোটেলে আমরা ছিলাম। কম করে 50 বার প্রেমে হাবুডুবু খেয়েছি। একদিন সকালবেলা ঢাকার গাড়িতে উঠলাম। চুক্তি হলো সারা জীবন এভাবে প্রেম দেবে, আমিও দেব, কাউকে কোনোদিনও জানাবো না। আর এই চুক্তির আরেকটা কন্ডিশন হলো কোনো ছবি তোলা চলবে না কখনো। যাই হোক, ও কিছুদিন আগে আমার বাচ্চার মা হলো। এটা একদম বাস্তব জীবনের কাহিনী। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।